যতদিন প্রয়োজন ততদিন চলবে অপারেশন ডেভিল হান্ট। অস্থিতিশীলতা সৃষ্টি করলে গ্রেপ্তার, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। গাজীপুরে গ্রেপ্তার ৭৫। আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধি দল। তুলে ধরবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান। জুলাই গণহত্যায় জড়িতের অভিযোগে আরো ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চানখারপুলের নির্বিচার গুলির মামলায় পুলিশ কনস্টেবলের রিমান্ড। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সুরক্ষিত লকার খুলতে অভিযানের দুদক। অবৈধ সম্পদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৮ সদস্যের দল। নতুন পুরনো বইয়ের পসরায় সজ্জিত অমর একুশে গ্রন্থমেলা। মানসম্মত বই নিয়ে থাকছে প্রশ্ন, দক্ষ জনবলের সংকটে প্রকাশনীগুলো। অমানবিক অভিবাসী বিতরণে ভারতে বিক্ষোভ। ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ, পুলিশের ভয়ে চাকরি ছেড়ে বিপাকে বিদেশি শিক্ষার্থীরা। এবং বিপিএল এর শিরোপা নিয়ে বরিশাল যাচ্ছেন তামিম ইকবালরা। দুপুরে প্রদর্শন করা হবে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা। এখন দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যতদিন প্রয়োজন ততদিন চলবে অপারেশন ডেভিল হান্ট। যারা অস্থিতিশীলতা সৃষ্টি করবে তাদেরকেই গ্রেপ্তার করা হবে, এমনটি হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রবিবার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। শনিবার সন্ধ্যা থেকে সারা দেশে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। এরপর থেকে বিভিন্ন জেলা থেকে আসছে অনেকের গ্রেফতারের খবর। শনিবার গাজীপুরে হামলা, ভাঙচুর এবং পাল্টা হামলায় অনেকে আহত হওয়ার পর এই অভিযান শুরুর ঘোষণা আসে। অভিযানে সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও রয়েছে পুলিশ, বিজিবি, আনসার ও কোস্টগার্ড। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ করবে তাদের টার্গেট করবে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। শনিবার রাতে কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তাদের অপরাধের বিষয়ে দেশবাসী অবগত। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা হয়েছে। সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে একটি মহল, আর এর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে, এখন আমরা তো টেলিফোনে, মোবাইলে অনেক রকম অনেক কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে। আগে যৌথ বাহিনী সব জায়গায় দাঁড়ায় থাকতো যে আমরা কিন্তু আছি, দেখো সাবধান। এখন তা না, এখন আমরা যাব। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সন্ত্রাসীদের ধরতে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। রাতভর গাজীপুর নগরী জুড়ে চলা অভিযানে এ পর্যন্ত আটক করা হয়েছে 75 জনকে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে জেলার বিভিন্ন এলাকায়। গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন অনেক বাসিন্দা, অনেক বাড়িতেই ঝুলছে তালা। রাস্তাঘাটেও তেমন কোনো লোকজন নেই।
হামলাকারীদের ধরতে শনিবার রাত থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। রাস্তায় রাস্তায় বসানো হয় চেকপোস্ট। অভিযান চলছে গাজীপুর মহানগরের পাশাপাশি 5 উপজেলাতেও। নারী পুরুষ সমানে পলায় পলায় থাকতেছে জানের ভয়ে, বুঝছেন? মারামারি হুনহুনি এহেনটা সেনাবাহিনী এহেনটা পুলিশ আহে সবাই দাওয়াদাই করতেছে। এই কারণে সবাই আতঙ্কে ভয়ের মধ্যে বাইরেতে পারলেও কেউ বাইরে যেতে পারতেছে না। দেশকে বিভিন্ন গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। দর্শক, বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, অপারেশন ডেভিল হান্ট নিয়ে গাজীপুর থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং এই বিষয় নিয়ে পুলিশ এবং সেই সাথে এলাকাবাসী দুপক্ষই কি বলছে? ধন্যবাদ নাফিসা। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এই ডেভিল হান্টে 75 জনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা এবং মহানগর পুলিশ। প্রায় 5টি থানা থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছে 35 জনকে, এবং গাজীপুর মহানগর থেকে 40 জন আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে এমনটি জানিয়েছে। এবং আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে গাজীপুরের স্থানীয়রা কি বলছেন, বা আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সাথে, তারা যেমনটি বলেছেন যে গতকাল এবং শুক্রবার রাতে এই পতিত সরকারের যে মন্ত্রী ছিলেন আকমা মোজাম্মেলের বাড়িতে যে ছাত্রদের উপর হামলাটি করা হয়, আহত করা হয়, তারপরে কিন্তু ফুঁসে ওঠে গাজীপুরবাসী। এবং পাশাপাশি গতকাল সন্ধ্যায় যেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একজন বৈষম্য বিরোধী ছাত্রকে গুলি করা হয়, তারপর থেকে কিন্তু সবার মনে একটা আতঙ্ক ছিল। সেই আতঙ্ক থেকে যখন রাত থেকে এই যে যৌথ বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, সেনাবাহিনী এবং কোস্টগার্ড সহ বিজিবি সহ যে অভিযানটি শুরু হয়েছে, এবং এরই মধ্যে যে 75 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর থেকে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে জনগণের মনে, এবং অভিযানটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা সকালেও দেখেছি এই জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু মিটিং হয়েছে বিভিন্ন বাহিনীদের সাথে। মিটিং শেষে কিন্তু অভিযানে সব যাদের যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কিন্তু চলে গিয়েছে। ফলে সবকিছু মিলিয়ে যেমনটি যদি আমি বলি এক কথায়, সেই হামলার পরে যেই থমথমে অবস্থা বিরাজ করছিল, সে তারপর থেকে কিছুটা স্বস্তি ফিরেছে গাজীপুরবাসীর মনে। তবে তারা চাচ্ছেন এই অভিযান অব্যাহত থাকুক এবং প্রত্যেকটি নাশকতাকারীকে আইনের আওতায় আনা হোক। আওয়ামী লীগের যারা এখন ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে। সুমন, ধন্যবাদ আপনাকে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, ধানমন্ডি 32 নম্বরের একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়। আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নাফিসা, ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে, যেগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে বা ছাত্র জনতা বা সাধারণ যে জনগণ যে ভেঙে দিয়েছেন, সেই ভাঙা বাড়িটির যে পাশে আরেকটি নির্মাণাধীন বাড়ি রয়েছে, সেই বাড়িটির বেসমেন্টে আমরা দেখেছি যে প্রায় মাটির নিচে হচ্ছে 3টি ফ্লোর রয়েছে। প্রতিটি ফ্লোরে কিন্তু পানি জমা ছিল। এমনকি যে লিফটের জায়গা বা অন্যান্য যেই গর্ত টাইপের যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে পানি জমা ছিল। সেই পানি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সরিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সরানোর পর আমরা দেখেছি যে সেখানে আমরা জিজ্ঞেস করেছি কর্মীদের যে আপনারা মূলত কি পেয়েছেন বা এখানে কোনো কিছুর সন্ধান পেয়েছেন কিনা। তারা জানিয়েছেন যে না, পানি সরিয়ে, কারণ উৎসুক জনতা কেউ পানিতে নামছেন, কেউ খোঁজাখুঁজি করছেন, যে যার যার মূলত ইচ্ছে মতো জায়গাটিকে ব্যবহার করছেন। এই জন্য মূলত পানিটি সরিয়ে দেওয়া হয়েছে, যেন অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা না ঘটে বা এত পরিমাণ মানুষ বা উৎসুক জনতা এখানে আসছেন যে কি হচ্ছে এই বাড়িতে, কি দেখা যাচ্ছে, গর্তে কি রয়েছে। আপনারা দেখছেন যে এখানে যে পানিতে ভরা ছিল, পানি যেই এই বিল্ডিং এর যেই 4টি বেসমেন্ট রয়েছে, যে নিচে যে 4টি বেসমেন্ট রয়েছে, সব বেসমেন্ট থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সরিয়েছে। পানি সরানোর পর যে যাতে এখানে যারা আসছেন তারা যাতে বিপদগ্রস্ত না হন। আরো একটি বিষয় হচ্ছে এখানে কোনো কিছু রয়েছে কিনা বা যে গর্তগুলো রয়েছে। আমরা দেখেছি যে ভবনটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে মূলত এর নিচে হচ্ছে আরো 2টি
অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমরা নিচেও গিয়েছি, কিন্তু অন্ধকার থাকার কারণে হয়তো আপনাদের দেখাতে পারছি না। পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো। আর এই মুহূর্তে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলে যেমনটি জানিয়েছেন যে এখানে তেমন কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো অপ্রত্যাশিত কোনো কিছু পাওয়া যায়নি। দর্শনার্থীদের সুবিধার্থে বা যারা এখানে আসছেন তাদের সুবিধার্থে মূলত পানিটি সরিয়ে দেওয়া হয়েছে, এই ফায়ার সার্ভিস আমাদেরকে এমনটি জানিয়েছেন। নাফিসা। আরিফ, ধন্যবাদ আপনাকে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার সন্ধ্যা ৬টায় দেখা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জানা গেছে, প্রধান উপদেষ্টার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র থেকে রবিবার দেশে ফিরবেন, আর এরপরই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বক্তব্য স্পষ্ট, ইন্টেরিয়ার গভর্নমেন্টের কাছে আমরা আপনাদেরকে সমর্থন করি, আমাদের সমর্থন আপনাদের কাছে আছে, কিন্তু আইন শৃঙ্খলা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি রুখতে না পারেন এই সমর্থন থাকলেও এই সমর্থন রাখা যাবে না। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আজ দুপুরে বৈঠক করবে বিএনপি। দলটির একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে সিইসির সঙ্গে কথা বলবেন বিএনপি নেতারা। বৈঠকে আগামী নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইবে বিএনপি। এরপর পরবর্তী কর্মসূচি ঠিক করবে দলটি। জুলাই আগস্টের গণহত্যার মামলায় নতুন করে 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার ট্রাইব্যুনালে কয়েকটি আবেদনের শুনানি শেষে এই তথ্য জানিয়েছে প্রসিকিউশন। এদিকে চানখারপুলে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি করে আলোচিত এপিবিএন কর্মকর্তা সুজনকে একদিনের রিমান্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খুলতে কেন্দ্রীয় ব্যাংকে এসেছে দুদকের 8 সদস্যের প্রতিনিধি দল। রবিবার দুপুরে তাদের অভিযান শুরু হয়। গত 26 জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার তল্লাশি করা হয়। সেখানে 3টি সিলগালা কৌটা খুলে 55,000 ইউরো, 1,69,300 মার্কিন ডলার, 1 কেজি 5.4 গ্রাম সোনা এবং 70 লাখ টাকার এফডিআর পাওয়া যায়। তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করলে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের অন্য কয়েকজন কর্মকর্তাও সিলগালা করে রেখেছেন তাদের অর্থ সম্পদ। এসবের মধ্যে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে মনে করছে দুদক। দর্শক, বাংলাদেশ ব্যাংক থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে এবং সেখানকার সবশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ। অভিযানের সবশেষ তথ্য হচ্ছে দুপুর 12:30 কিছুক্ষণ পর আসলে বাংলাদেশ ব্যাংকে দুদকের একটি দল এসেছে। তারা হচ্ছে অভিযান চালাচ্ছে। লকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, দুদক বলছে যে অন্তত 300 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ রয়েছে তারা সেটি অর্জন করেছেন, অর্থাৎ তাদের অপ্রদর্শিত সম্পদ রয়েছে। সেগুলো দুদক বলছে যে সেটি হয়তো তারা কোনোভাবে লকারে তারা রেখেছেন। তো সে কারণে আসলে মূলত তাদের লকারগুলোতে আসলে অভিযান চালানোর জন্য দুদকের প্রতিনিধি দলটি এসেছে। আর এর বাইরে যদি একটু বলি যে দুদকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা
দুদক গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে আজকে মূলত 20 থেকে 30টি লকার তারা খুলতে পারেন, অর্থাৎ যে 300 লকার খুলতে আসলে দুদক আগ্রহ দেখাচ্ছে, সেখান থেকে মূলত আজকে 20 থেকে 30টি লকার খোলা হবে। আর এর মধ্যে আরেকটু বলি, দুদক আমাদেরকে জানিয়েছে যে চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে চট্টগ্রাম কার্যালয়ে যেসব কর্মকর্তারা বিভিন্ন সময় কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে আসলে মূলত বেশি অভিযোগ রয়েছে দুর্নীতির। তো তাদের সেই লকারগুলোতে আসলে দুদক অভিযান চালাবে আমরা যতটুকু জানতে পেরেছি। আর এর বাইরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর আমাদেরকে জানিয়েছেন যে যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ ব্যবস্থা নেবে। তো এই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে আমার কাছে সবশেষ। ওয়ালিদ, ধন্যবাদ। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের 2 কোটি পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে অভিযান চালিয়েছে দুদক। দুদকে আসা অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে অন্যায়ভাবে বঞ্চিত করে প্রাথমিকের 2 কোটি কপি পাঠ্য বই ছাপার কাজ দেওয়া হয় ভারতীয় কোম্পানিকে। 2017 শিক্ষাবর্ষের ওইসব পাঠ্য বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ান কোম্পানির টিপিএস টেন্ডারে অংশ নিয়ে মোট 17টির সর্বনিম্ন দরদাতা হয়, কিন্তু প্রায় 50 কোটি টাকার ছাপার কাজ তাদেরকে না দিয়ে আওয়ামী লীগ সরকারের উচ্চ মহলের ইশারায় সে কাজ চলে যায় ভারতের হাতে। সংবাদ একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি সংবাদে আরো একবার স্বাগত। ফারাক্কার ন্যায্য পানির হিস্সা ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ঢাকা থেকে লং মার্চ করেছে বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন। সীমান্তে ফেলানি সহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সামাজিক জিয়াফতের আয়োজনও করে তারা। রবিবার সকাল থেকে দিনব্যাপী চলছে এসব আয়োজন। শনিবার মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ বের হয়। আয়োজকরা জানান, সীমান্তের নাগরিকদের সচেতন করতেই এই আয়োজন। বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টায় রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক নির্বাচন কমিশনার আব্দুর রউফের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে। সাবেক নির্বাচন কমিশনার দীর্ঘ 2 মাস ধরে অসুস্থ ছিলেন এবং অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুর রউফ 1991 সালের 5ম সংসদ নির্বাচন পরিচালনা করেন। তিনি 1990 সালে বিচারপতি সুলতান হোসেন খানের পদত্যাগের পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে পরিচালিত 5ম সংসদ নির্বাচন ছিল ঐতিহাসিক, যা দেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছিল। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। নতুন পুরনো বইয়ের পসরায় সজ্জিত বইমেলা। এখন প্রশ্নটা হলো, মানসম্মত বইয়ের সংখ্যা ঠিক কতটা? কোন পাঠকের লেখকই বেশি টানছে নতুন বই?
প্রকাশনীগুলোর দক্ষ জনবল কতটা আছে সেটাও একটা বড় প্রশ্ন। এমন নানান প্রশ্নের মাঝে উৎসব মুখর পরিবেশে চলছে এবারের অমর ২১ গ্রন্থমেলা। সুকন্যা আমিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নাথুনি, রঙিন মলাট, নতুন বইয়ের ঘ্রাণ, গদ্যপদ্যের পৃষ্ঠা জুড়ে লেপ্টে থাকা আবেগ অনুভূতিগুলো তৃষ্ণা মেটায় পাঠকদের, যাদের পদচারণায় মুখরিত বইমেলা। প্রতি বছর মেলায় প্রকাশিত হয় হাজারো নতুন বই, এর বাইরে পুরনো বইও থাকে। সব বই কি পাঠক প্রিয় হয়? পুরনো বইয়েরগুলো যে মান আর নতুন যে লেখকগুলো উঠে আসতেছে তার মধ্যে কিছু লেখকের বইগুলোর মানগুলো ভালো আছে। গল্পটা লেখা আছে যেগুলো চর্বিত চর্বণ হয়, একই গদবাঁধা লেখা। চকচকে প্রচ্ছদ, সাদা কালো অক্ষর, নতুন নাকি তরুণ, কাদের লেখা কতটুকু টানছে পাঠকদের? নতুন এবং পুরাতন লেখকদের মধ্যে একটা সংযোগ রাখা উচিত, যাতে পুরাতন লেখকদের কাছ থেকে তারা শিখতে পারে যে কেন তাদেরকে মানুষ এখনো মনে রেখেছে। পার হয়েছে বইমেলার প্রথম সপ্তাহ। কোনো প্রকাশকের ঘরে শত বইয়ের তালিকা, কোনোটি শূন্য, কোনোটি আবার জানেই না পাণ্ডুলিপির খবর। এখন পর্যন্ত কতগুলো বই এসছে? এখন পর্যন্ত আসেনি আমাদের প্রকাশন থেকে। এই ১০০টা বই কি মানসম্পন্ন? আমি আশা করছি আমার প্রকাশনা থেকে যে বইগুলো আসছে ১০০টা বইয়ের মধ্যে প্রায় ৭৪টা বই আছে অনুবাদক। মানহীন বই প্রকাশ করেই থাকতাম তাহলে আমরা হয়তো অনেক বই, আপনি যেটা বললেন যে ভাইরাল জিনিসটা এখন মানুষ খুব চলে আর কি মার্কেটে, তো আমরা ওইদিকেই ছুটতাম। প্রশ্ন থাকছে বইয়ের মান নিয়েও। কেউ কেউ বলছেন তরুণদের অনেকেই ভালো লিখছেন, তবে গড়পড়তা বই ক্রমশই হারাচ্ছে পাঠক। নতুনরা অনেক পুরাতনের চেয়ে ভালো লিখছে, কিন্তু মুশকিল হলো সেই নতুনরা উঠে আসতে পারছে না, কারণ আমাদের দেশে সমালোচনা যে সাহিত্য ওইটা টোটালি নেই। প্রকাশকের দায়িত্ব হতে হবে যে আমি নিলাম, ঠিক আছে, তার টাকা দিয়ে, কিন্তু এইটাকে আমি আরো কিভাবে মডিফাই করতে পারি, সেই জন্য এই বইগুলিকে দেখার জন্য একটা আমার মনে হয় সেক্টর রাখা দরকার। অভিজ্ঞ প্রকাশকরা বলছেন প্রুফ রিডারের সংকটের কথা, সঙ্গে যুক্ত কাগজের উচ্চ মূল্য। মানসম্পন্নের ব্যারোমিটারটা কে দিবে, কে করবে? বাংলা একাডেমি তো এরকম কোনো অথরিটি নেই। যদি তাই হতো তাহলে যে বই পাঠায় সেই বইয়ের নাম প্রচার হতো না। বই লিখতে গেলে যেমন সাহিত্য পাঠের অভিজ্ঞতা থাকতে হবে, প্রুফ রিডারকেও ইনডেপথ স্টাডি করা, সাহিত্য পাঠের বাংলা ভাষা সম্পর্কে ভালো জ্ঞান থাকার, আর যদি না থাকে তাহলে সে করতে পারবে না। এটা একটা মহাসংকট। নানা তর্ক বিতর্কের ধর নিয়েই বয়ে চলছে অমর ২১ গ্রন্থমেলা। সংশ্লিষ্টরা বলছেন মানসম্পন্ন অথবা মানহীন, যাই হোক না কেন বারুক পড়ার অভ্যাস, তবেই না সৃজনশীল মননে তৈরি হবে পাঠকদের হৃদয়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরা। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে হংকং। কর্তৃপক্ষ বলছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী। ডব্লিউটিওতে অভিযোগ জানানোর ক্ষেত্রে চীনের দেখানো পথেই হাঁটল হংকং। এর আগে বেইজিং ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাত পা বেঁধে প্রত্যর্পণের অভিযোগ উঠেছে, আর এতে তোপের মুখে মোদি সরকার। ট্রাম্প প্রশাসনের এমন অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছে কংগ্রেস।
এদিকে যুক্তরাষ্ট্রের বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। এরই মধ্যে পুলিশের ভয়ে চাকরিও ছাড়ছেন অনেকে। চলতি সপ্তাহে শতাধিক ভারতীয় অভিবাসীকে হাতকড়া এবং শেকল বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 40 ঘন্টার দীর্ঘ ভ্রমণে টয়লেট ব্যবহারের সময়ও খোলা হয়নি শেকল, এমনটাই জানিয়েছেন অনেকে। আমাদের হাত পা বেঁধে দেয়া হয়েছিল, ক্যাম্পে আনার কথা বলে আমাদের বিমানবন্দরে আনা হয়। 40 ঘন্টা সময় লেগেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব নিয়েও উপহাস করেছেন কেউ কেউ। অভিবাসীদের সাথে ট্রাম্প প্রশাসনের এই অমানবিক ব্যবহারে ক্ষুব্ধ ভারতবাসী। এমন প্রেক্ষাপটে দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেসের যুব শাখার সদস্যরা। আমাদের সাথে যে ব্যবহার করেছে মার্কিন সরকার তার নিন্দা করি। আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি ভেঙে পড়েছে। এটি বিশ্বের কাছে ভারতীয়দের অপমান। অমানবিক প্রত্যর্পণ নিয়ে আলোচনার জন্য ভারতের পার্লামেন্টের দুই কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী সদস্যরা বিক্ষোভ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পার্ট টাইম চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। ট্রাম্পের তল্লাশি অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার আরও বেড়েছে। তাদের অভিযোগ, কঠোর অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়ছে তাদের শিক্ষা জীবনেও। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির সঙ্গে থাকুন। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সংবাদে আরো একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। বিপিএল এর ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিম ইকবালরা, তবে ঐতিহ্যের লঞ্চে নয়, এবারে শিরোপা যাচ্ছে বিমানে উড়ে। 11তম আসরের ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছে ফরচুন বরিশাল। এতে আনন্দে মাতোয়ারা গোটা বরিশালবাসী। সেই আনন্দ বাড়িয়ে দিতে ট্রফি নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে থাকছেন টিমের দেশি বিদেশি খেলোয়াড়রা। শিরোপা নিয়ে শোডাউন হবে গোটা নগরীতে, পরে প্রদর্শন হবে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে। আরো খবর শোনাতে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, জানাবেন বিপিএল ট্রফি কি ইতোমধ্যে বরিশালে পৌঁছেছে কিনা এবং নগরীর মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা ঠিক কতটা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিপিএল এর পরপর দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, সেই বরিশালের ট্রফি নিয়ে অর্থাৎ বিপিএল এর ট্রফি নিয়ে বরিশাল এসেছে। তবে এখন পর্যন্ত এই বেলস পার্ক ময়দানে এখনো আসেনি। একটু পরে হয়তো খেলোয়াড় তামিম ইকবালের নেতৃত্বে খেলোয়াড়রা সহ ফরচুনের যে মালিক মিজানুর রহমান, তিনি এই ট্রফি নিয়ে এই বেলস পার্ক ময়দানে আসবেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেলস পার্ক ময়দানটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অসংখ্য দর্শনার্থী, বিশেষ করে ক্রিকেটামোদী, বিশেষ করে শিক্ষার্থীরা বেশি এসেছেন। এক নজর তামিম ইকবাল এবং অন্যান্য মায়ার্স এবং অন্যান্য খেলোয়াড়দের স্বচক্ষে দেখবার জন্য তারা টেলিভিশনে দেখেছেন, কিন্তু স্বচক্ষে দেখবার যে সুযোগ হয়েছে, বরিশালের ট্রফি নিয়ে এসছে এবং সেই ট্রফির সঙ্গে তামিম ইকবালের দল আসছে। সুতরাং প্রাণের
খেলোয়াড়রা যেহেতু বরিশালের মাটিতে আসছে তাদের এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। যদি এখন পর্যন্ত এই মাঠে খেলোয়াড়রা এসে পৌঁছায় নেই, যদি আমরা একজনের সঙ্গে একটু কথা বলি, কেমন উচ্ছ্বাস বরিশালে ট্রফি আসছে এবং তামিম ইকবাল আসছে? বরিশালে তামিম আর এবং বিপিএল টিমটা যে আসছে এদের বলতে গেলে যদি বলতে চাই পুরো বেস পার্ক তো অলরেডি উত্তেজিত অবস্থায় অলরেডি আছে। প্লাস এই জায়গায় যদি গেটটা দেখেন সবাই মানে কেমন গেঞ্জি খুলে লাফানোর অবস্থা, এখানে সবাই সিগনেচার অটোগ্রাফ যত যা আছে সবাই মানে এক প্রকার এটা আমাদের অতিরিক্ত এক্সাইটেড যেটা বলতে পারে। আর প্লাস এটা যেহেতু বরিশালের একদম ইনেরো দ্বিতীয় দুইটা ওয়ার্ল্ড কাপ কি সরি দুইটা বিপিএল কাপ আমরা নিছি, আমরা দুইবারের চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ আমরা হ্যাট্রিক পাবোই, নেক্সট ইয়ারও পাবো আমরা। এবং আরেকটা কথা, যেহেতু আমরা আগে আমরা কাপ নেব, যেহেতু আমরা 2023 সালে উইন হওয়ার পরেও আমরা কাপ দেখাতে পারিনি, আমরা বরিশালবাসীকে যে কোনো একটা কারণে আমরা দেখাতে পারিনি। 2025 সালে ইনশাআল্লাহ সবাই দেখতে পাচ্ছে যে আমরা খুব ভালো মতো এবং বরিশালবাসী এতটা যেমনটা বলছিলেন যে অনেক মানুষ কিন্তু এই ময়দানে এসেছে, মাঠে এসেছে, উৎসুক জনতা, এবং তারা অধীর অপেক্ষা। আমরা সকাল থেকে দেখেছি যে অসংখ্য মানুষ তারা কিন্তু তামিম ইকবাল এবং বরিশাল ফরচুনের যে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন ট্রফি দেখবার জন্য এত ভিড়। আমরা যদি ক্যামেরার চোখে একটু দেখাই যে এই মাঠে চারদিকে শুধু জনতা আর জনতা, সবার মুখে একই কথা, ফরচুন বরিশাল, বরিশালের জয়, কীর্তন খোলার জয়। এই জয়কে ধারাবাহিকভাবে হ্যাট্রিক করতে চায় তারা, এবং তারা যেমনটা বলেছে যে আগামীতে যেন বিপিএলের খেলা বরিশালের সুন্দর একটি মাঠ আছে, সেই মাঠে যেন খেলাটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, সেই তেমন দাবিও জানিয়েছেন। কানায় কানায় পূর্ণ এই খেলার মাঠে উপস্থিত হবেন তামিম ইকবাল সহ তার দল, সঙ্গে মিজানুর রহমান, ফরচুনের যে কান্ডারি মিজানুর রহমান, এবং ট্রফি নিয়ে আসবে এমনটাই বলছেন সবাই। সেই অধীর অপেক্ষায় আছে বরিশাল বেলস পার্ক ময়দান। এই ছিল আমার কাছে বরিশাল থেকে বিপিএল এর দুইবারের যে ট্রফি যেটা উন্মোচন হবে এই মাঠে, এই মঞ্চে তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ। একমাত্র ক্লাব হিসেবে টানা 5 আসরের লিগ চ্যাম্পিয়ন, সাথে ট্রিপল জয়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়েছে বসুন্ধরা কিংসের সুনাম। সেই তালিকায় ক্লাবটির এবারের নতুন সংযোজন বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি, যেখানে অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে 300 জনের বেশি খুদে তরুণ ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছে। দেশের প্রথম প্রো লাইসেন্সধারী কোচ SM আসিফুজ্জামান ব্যস্ত সময় পার করছেন ইউরোপিয়ান ফুটবল একাডেমির আদলে তৈরি হওয়া বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে, যেখানে মানসম্মত তরুণ ফুটবলার তৈরির লক্ষ্যে কাজ করছেন অভিজ্ঞ এই কোচ। এই একাডেমির টোটাল অ্যাটমসফিয়ারটাই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, আসলে ওয়ার্ল্ড ফুটবলটা যে মডেলে রান করছে সেই মডেলটাই বসুন্ধরা কিংস অনুসরণ করছে। এ সময় তিনি আরো জানান, কোচ হিসেবে বসুন্ধরা কিংসের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সম্পন্ন এই ফুটবল একাডেমিতে কাজ করা এখন দেশের অনেক কোচের স্বপ্ন। কোচদের থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে ফুটবলাররাও নিচ্ছেন নানা টিপস। এতে নিজেদের ট্যাকটিক্সে উন্নতি করতে পেরেও বেশ খুশি ফুটবলাররা। আমরা খুবই গর্বিত যে বাংলাদেশ এরকম একটা একাডেমি আছে, ট্রেনিং করায় যাকে না আমরা ইমপ্রুভ হয়। আমাদের ব্যালেন্সিং, ফাস্ট মুভমেন্ট যত যা আছে সবই শেখাচ্ছে। অপরদিকে বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ জোপায়ের নিপুর তত্ত্বাবধানে অভিজ্ঞ কোচিং প্যানেল নিয়ে পুরো দমে ফুটবল একাডেমিতে চলছে মানসম্মত ফুটবলার তৈরির তোড়জোড়। আমাদের কোচিং স্টাফটা খুব রিচ। একাডেমিতে কিন্তু আমাদের ভ্যালিরও তিতা, আমাদের হেড কোচ আছে, সে আমাদের সাথে আসে। বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ আলম নিপু বলছেন, দেশের ফুটবলার তৈরিতে বসুন্ধরার মতন অন্য ক্লাবগুলিতেও একাডেমির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। চেষ্টা করি যে বেসটা দেওয়ার জন্য, সুতরাং আমার মনে হয় প্লেয়াররা যদি এটা নিতে পারে ভালো করে, এবং আমার মনে হয় যে আমরা ভালো করবো ইনশাল্লাহ। সেই সঙ্গে অভিজ্ঞ এই কোচ আরও জানান, বসুন্ধরা কিংস একাডেমিতে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও সুযোগ সুবিধার কথা। আমাদের কোচরাও সিনসিয়ারলি কাজ করে, সেলিম থেকে আরম্ভ করে, পলাশ থেকে আরম্ভ করে যারা আছি, আমি নিজেও আছি, সবাই মিলে আমরা চেষ্টা করি সেটা ভালো জায়গায় নেওয়ার জন্য আর কি। কোচদের দিক নির্দেশনায় পরিচালিত বসুন্ধরা কিংস একাডেমিতে গড়ে উঠছে তরুণ ফুটবলাররা।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আদলে গেল বছরের অক্টোবরে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি, যেখানে দেশীয় অভিজ্ঞ কোচদের পাশাপাশি রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতের অধীনে আধুনিক ফুটবলের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছে খুদে ফুটবলাররা। বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আল দাইয়ান, নিউজ 24 ঢাকা। নিউজ 24 সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।